আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জৈব রসায়নের আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক রসায়ন, আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ, ময়মনসিংহ। আজকে জৈব রসায়নের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এরোমেটিক যৌগ। এরোমেটিক যৌগ কাকে বলে, কোন যৌগগুলো এরোমেটিক, আর একটি যৌগ এরোমেটিক হওয়ার জন্য তার কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, এবং কোন যৌগগুলো এরোমেটিক নয়, অর্থাৎ এরোমেটিক এবং নন এরোমেটিক যৌগের যে পার্থক্যটা সেটা আজকে আমরা এই আলোচনার মাধ্যমে সেটা আমরা বুঝতে পারবো। আর শেষে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা পড়বো, সেটা হচ্ছে যে বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ এবং এর অণুতে 3টি দ্বিবন্ধন বিদ্যমান আছে, তার প্রমাণ বা তার ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে শুরু করি আমাদের আজকের আলোচনার বিষয় এরোমেটিক যৌগ। দেখো, একটি যৌগ এরোমেটিক হওয়ার জন্য তার কমপক্ষে 3টি শর্ত থাকা প্রয়োজন। কমপক্ষে 3 শর্ত তাকে মানতে হবে, তাহলে কেবল যৌগটা এরোমেটিক হবে। আমি সংজ্ঞাটা লেখার ক্ষেত্রে তোমাদেরকে আগেই প্রথম চেষ্টা করব যে শর্তগুলোকে সেখানে নিয়ে আসার। তোমরা একটু ভালো করে খেয়াল করো, যদি সংজ্ঞাটা তোমরা ভালো করে বুঝতে পারো, আশা করি তোমরা সেই যৌগগুলোর বৈশিষ্ট্যগুলো বুঝতে পারবে। যেমন দেখো, এরোমেটিক যৌগ আমি লিখলাম এখানে, যে সকল যৌগের গঠন কাঠামো চাক্রিক এবং অণুতে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন বিদ্যমান। পাই ইলেকট্রন বিদ্যমান তাদেরকে বলা হয় এরোমেটিক যৌগ। আচ্ছা, এখন তোমরা একটা বিষয় খেয়াল করো, আমাদের কিন্তু এখানে কিন্তু শর্তগুলো চলে আসছে। যে সকল যৌগের গঠন কাঠামোটা কি হবে, চাক্রিক, এবং এদের অণুতে থাকবে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, এবং এই ইলেকট্রন সমূহ কি হতে হবে, সঞ্চরণশীল হতে হবে। তাহলেই কেবল কিন্তু একটা যৌগ এরোমেটিসিটি বা এরোমেটিক বৈশিষ্ট্য সে প্রদর্শন করবে। এবং এই ক্ষেত্রে আমাদের উদাহরণটা হচ্ছে বেনজিন একটি এরোমেটিক যৌগ। এটা হচ্ছে বেনজিন। নেপথালিন একটি এরোমেটিক যৌগ। অ্যানথ্রাসিন এটি হচ্ছে একটি এরোমেটিক যৌগ। অ্যানথ্রাসিন এটি হচ্ছে একটি এরোমেটিক যৌগ। এখন কথা হচ্ছে যে এই যৌগগুলো কেন এরোমেটিক যৌগ, আমরা তার ব্যাখ্যা আসব। তো ব্যাখ্যাটা পড়ার আগে আমরা একটু পড়ে নিই তার কি শর্তগুলো আছে, অর্থাৎ একটি যৌগ এরোমেটিক হওয়ার জন্য কি কি শর্ত থাকা প্রয়োজন। শর্ত নাম্বার 1, যৌগটির গঠন কাঠামো চাক্রিক হতে হবে। চাক্রিক হতে হবে। 2 নাম্বার, অণুতে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। শর্ত নাম্বার 3, পাই ইলেকট্রন সমূহকে সঞ্চরণশীল হতে হবে। সঞ্চরণশীল হতে
হবে। আচ্ছা, এখন দেখো এই তিনটা শর্ত যারা মানবে তারাই কিন্তু হবে অ্যারোমেটিক যৌগ। এখন যদি হয় শর্ত দুইটা মানছে বাট একটা মানে নাই, বা দুইটা মানছে এই একটা মানে নাই, অথবা এই দুইটা মানছে কিন্তু এই একটা মানে নাই, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ তিনটি শর্তের মধ্যে তিনটি শর্তই যারা মানবে কেবল তারাই হবে আমাদের অ্যারোমেটিক যৌগ। তবে তোমাদেরকে এখানে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে একটা সময় ধারণা করা হতো যে অ্যারোমেটিক শব্দটা বা যৌগগুলো হচ্ছে সুগন্ধিযুক্ত। কারণ হচ্ছে যে এরোমা শব্দ থেকে আসছে অ্যারোমেটিক, এরোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধিযুক্ত। তো ধারণা করা হতো সকল অ্যারোমেটিক যৌগসমূহ হচ্ছে সুগন্ধিযুক্ত, কিন্তু আধুনিক বিজ্ঞান বলতেছে যে না, সকল অ্যারোমেটিক যৌগই সুগন্ধিযুক্ত না, আবার এমন সুগন্ধিযুক্ত বেশ কিছু যৌগ আছে যারা অ্যারোমেটিক না। তখন এই সমস্যাটার সমাধান কিন্তু আসছে আমাদের মূলত এই তিনটা শর্তের মধ্যে। এই তিনটা শর্ত যারা মানে তারাই হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। তার মানে আমাদের পূর্বের যে ধারণা ছিল সুগন্ধিযুক্ত যৌগগুলো হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ, সেই ধারণাটা আমাদের ভুল। ওকে, এখন যদি আমরা দেখি বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, ন্যাপথলিন একটি অ্যারোমেটিক যৌগ, অ্যান্থ্রাসিন একটি অ্যারোমেটিক যৌগ। কেন? কারণ হচ্ছে এরা সবাই এই তিনটি শর্ত মেনে চলে। এখন একটা বিষয় দেখো, প্রথম শর্তটা কি? যৌগটির গঠন কাঠামো চাক্রিক হতে হবে। এই গঠন কাঠামোটা চাক্রিক সেটা আমরা বুঝতেছি, একটা চক্রাকার একটা গঠন কাঠামো আসবে। তার অণুতে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। 4n+2 এইটাতে আমরা একটু আলোচনা করে আসি। 4n+2 এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে তোমার বলা হয় হাকেল নাম্বার বা হাকেল সংখ্যা। এটা বিজ্ঞানী হাকেলের নাম অনুসারে এটা আমাদের হাকেল সংখ্যা। এটাকে অনেক সময় বলা হয় হাকেল নীতিও বলা হয় এটাকে, হাকেল নীতি। আচ্ছা, হাকেল সংখ্যা। এখানে n হচ্ছে তোমার চক্রের সংখ্যা, চক্রের সংখ্যা। এই n = 0, 1, 2, 3 ইত্যাদি হতে পারে। এখন দেখো যদি n = 0 হয়, n = 0 হলে 4 × 0 প্লাস 4 × 0 প্লাস 2 = 2। n = 1 হলে 4 × 1 প্লাস 2 = 6। n = 2 হলে 4 × 2 প্লাস 2 = 10। n = 3 হলে 4 × 3 প্লাস 2 = 14। এইভাবে তোমার যেতে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে একটি যৌগের গঠন যদি চাক্রিক হয় এবং ইলেকট্রন সমূহ যদি সঞ্চরণশীল হয় এবং সেই যৌগগুলোতে যদি 2টা অথবা 6টা অথবা 10টা অথবা 14টা এইরকম ধরনের ইলেকট্রন থাকে, তাহলে সেই যৌগটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এখন আমরা চলো তার একটা প্রমাণ দেখে আসি যে কেন বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, কেন ন্যাপথলিন একটি অ্যারোমেটিক যৌগ, আদার্স পাইরল, পিরিডিন, থায়োফিন এইগুলো কেন অ্যারোমেটিক যৌগ, আমরা একটু ওইগুলো দেখে আসি। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে কিছু যৌগ লিখছি, তোমরা একটু দেখো। দেখো বেনজিন, বেনজিন এখানে চক্র হচ্ছে একটি, এখানে n = 1 চক্র একটি, ইলেকট্রন আছে আমাদের 1, 2, 3টি বন্ড। তোমরা একটু ভালো করে খেয়াল করো, এখানে বন্ড 1, 2, 3টি বন্ড। আমরা সবাই জানি যে প্রত্যেকটি বন্ধন গঠিত হয় 2টি ইলেকট্রনের সাহায্যে। প্রত্যেকটি বন্ধন গঠিত হয় 2টি ইলেকট্রনের সাহায্যে। যেহেতু একটি বন্ধনে 2টি ইলেকট্রন থাকে, তাহলে আমরা বলতে পারি এখানে 1, 2, 3 তিনটি বন্ধনে আমাদের মোট ইলেকট্রন আছে 6টি। ইলেকট্রন আছে মোট 6টি। দেখো যদি n = 1 হয় তাহলে ইলেকট্রন থাকবে কয়টি? 6টি। অর্থাৎ হাকেল নীতির যে সূত্রটা, এই 2 নম্বর সূত্রটা কিন্তু আমাদের কি করলো? সমর্থন করলো। যৌগটির গঠন কাঠামো চাক্রিক, গঠন কাঠামো চাক্রিক এইটা সমর্থন করলো। বাকি তাকে হচ্ছে পাই ইলেকট্রন সমূহকে সঞ্চরণশীল হতে হবে। পাই ইলেকট্রন কারা? এই যে পাই বন্ধন গঠন করার সময় যে ব্যবহৃত ইলেকট্রনগুলো তারা হচ্ছে পাই ইলেকট্রন। এবং এই ইলেকট্রনগুলো কিন্তু তোমার দেখো এই বন্ডের পরে একটা বন্ড ফাঁকা আছে, এই বন্ডের পরে একটা বন্ড ফাঁকা আছে, এটা পরে একটা বন্ড ফাঁকা আছে। এই ফাঁকা থাকার কারণে এই ইলেকট্রনগুলো কিন্তু এখানে সঞ্চরণশীল অবস্থায় বিদ্যমান আছে। তাহলে এই বেনজিন 3টি শর্তই একদম ফুলফিল করে, তাই বেনজিন হচ্ছে একটি অ্যারোমেটিক যৌগ। একই রকম ভাবে যদি আমরা দেখি ন্যাপথলিন, ন্যাপথলিন একটা বন্ড, 2টা বন্ড, 3টা বন্ড।
এই ঘরে বন্ড আছে তাই এখানে হবে না, এখানে হবে না, তাহলে এক ঘর বাদে হবে এখানে, এখানে হবে না, আবার এখানে হবে। আচ্ছা, দুই ঘর দুইটা চক্র আছে এখানে, তার মানে এখানে n ইজ ইকুয়াল টু 2 এবং ইলেকট্রন আছে কয়টি দেখো, 1 2 3 4 5টি বন্ড, 5টি বন্ড, মোট ইলেকট্রন হবে 10টি, তাহলে এখানে ইলেকট্রন আছে 10টি। যদি n ইকুয়াল টু 2 হয় তাহলে ইলেকট্রন কয়টি থাকার কথা, 10টি থাকার কথা। ইলেকট্রন 10টি আছে, চক্র আছে 2টি, তার মানে এটা হচ্ছে আমাদের একটা অ্যারোমেটিক যৌগ। যদি আমরা এইগুলো ছাড়া আমরা যদি আদার্স অন্যগুলো দেখি, যেমন ধরো তোমার আছে এখানে ফিউরান, ফিউরান ফিউরান এটার নাম হচ্ছে ফিউরান। দেখো এখানে n ইজ ইকুয়াল টু 1 এবং ইলেকট্রন আছে কিন্তু তোমার 6টি। আচ্ছা, এখানে একটু অনেকের কনফিউশন থাকে, স্যার এখানে তো ইলেকট্রন মূলত হচ্ছে একটা বন্ড দুইটা বন্ড, দুইটা বন্ডে ইলেকট্রন স্যার 4টি, এইখানে 2টি 6টি, আর স্যার এই যে নিচে আছে আরও 2টি, মোট ইলেকট্রন স্যার 8টি। কিন্তু একটা বিষয় তোমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে যে এই ফিউরানে মোট ইলেকট্রন হচ্ছে 8টি, কিন্তু সঞ্চরণশীল পাই ইলেকট্রন হচ্ছে তোমার 6টি। এই বাইরে যদি দুইটি ইলেকট্রন আছে এরা কিন্তু সঞ্চরণশীল নয়, তাহলে এই দুইটা বন্ডের ইলেকট্রন এবং এখানে একজন মুক্ত ইলেকট্রন, মোট ইলেকট্রন হচ্ছে 6টি। তাহলে এখানে কিন্তু আবার একটা কোশ্চেন পরীক্ষা আসে যে ফিউরানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টি? যদিও আমরা দেখতে পাচ্ছি ফিউরানে মোট ইলেকট্রন 8টি, কিন্তু তাহলে আমরা আনসার কি বলবো, ফিউরানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন হচ্ছে 6টি। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু 1 এবং ইলেকট্রন আছে 6টি, তাই এটি একটি অ্যারোমেটিক যৌগ। যদি আমরা বলতাম এখানে এটার নাম হচ্ছে পিরিডিন, এটা হচ্ছে আমাদের পিরিডিন, এখানে n ইজ ইকুয়াল টু 1, আবার তোমার ইলেকট্রন আছে কয়টি, 6টি। যেহেতু ইলেকট্রন 6টি আছে, n ইকুয়াল টু 1 এবং ইলেকট্রনগুলো কি তোমার সঞ্চরণশীল, তাই এরা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আমাদের একটা অ্যারোমেটিক যৌগ। যদি বলতাম আমরা এখানে S, এটাকে বলা হয় তোমার থায়োফিন, থায়োফিন, এইটিও একটি অ্যারোমেটিক যৌগ, কারণ এখানে তোমার n ইজ ইকুয়াল টু 1 এবং ইলেকট্রন আছে কয়টি, 6টি। অর্থাৎ এরা প্রত্যেকে কি করে, এই 3টি শর্ত মেনে চলে, তাই এরা প্রত্যেকে হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। এখন তাহলে স্যার কোন যৌগগুলো অ্যারোমেটিক নয়, আমাদের সেটা একটু জানা থাকা দরকার। তোমরা একটু দেখো, আমাকে এটা একটু মুছতে হবে। দেখো আমি এখানে লিখলাম একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড, 4টা বন্ড। আচ্ছা, এটা হচ্ছে তোমার অক্টা টেট্রাইন, অক্টা টেট্রাইন, যেখানে n ইজ ইকুয়াল টু কিন্তু 1, বাট ইলেকট্রন আছে কয়টি, 8টি। দেখো 1 2 3 4, 4টি বন্ডে মোট ইলেকট্রন আছে কয়টি, 8টি। যেহেতু ইলেকট্রন 8টি, কিন্তু আমাদের শর্ত কি ছিল, যখন n ইজ ইকুয়াল টু 1 হবে তখন ইলেকট্রন থাকবে কয়টি, 6টি, কিন্তু ইলেকট্রন কয়টি হলো, 8টি হয়ে গেল। তার মানে এটা দেখো 3টি শর্তের মধ্যে গঠন কাঠামো চাক্রিক শর্ত মানছে, ইলেকট্রনগুলো সঞ্চরণশীল এই শর্ত মানছে, কিন্তু 2 নম্বর যে শর্তটা ছিল হাকেল নীতিতে যে 4n + 2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে, এই শর্তটা কিন্তু সে মানে নাই, এই জন্য এই যৌগটা অ্যারোমেটিক নয়। এছাড়া দেখো এইটার নাম কি বলবা, এখানে কার্বন আছে 1 2 3, এটার নাম হচ্ছে সাইক্লো, এটা একটা বদ্ধ শিকল যৌগ, তাই নাম হচ্ছে সাইক্লো, আর এটা হচ্ছে অ্যালকিন জাতীয় যৌগ, তাই হবে সাইক্লোপ্রোপিন। আচ্ছা, এই সাইক্লোপ্রোপিন এই যৌগটা অ্যারোমেটিক কিনা আমরা সেটা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি n ইকুয়াল টু 0, ইলেকট্রন আছে একটা বন্ড, তাই 2টি ইলেকট্রন। এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করবা, স্যার এখানে তো একটা চক্র আছে, তাহলে আপনি n ইকুয়াল টু 0 দিলেন কেন? ঠিক আছে, কারণ চক্র n মানে হচ্ছে চক্র, যদি n ইকুয়াল টু n যদি চক্র হয়, n চক্র আছে, তারপরে n ইকুয়াল টু 0 হয়েছে কেন? এখানে শর্ত আছে আমাদের একটা। দেখো n ইকুয়াল টু, তোমরা এটা একটু লিখে রাখতে পারো খাতায় তোমাদের হিসেবে বোঝার সুবিধার জন্য, যে বিশেষ দ্রষ্টব্য n ইজ ইকুয়াল টু 1 হওয়ার জন্য কমপক্ষে
4টি কার্বন থাকতে হয়। তাহলে n = 1 হতে গেলে কয়টা কার্বন থাকতে হবে? কমপক্ষে 4টা, কিন্তু এখানে আছে কয়টা? 1 2 3টা। তাহলে তার যে শর্ত সেই শর্ত কিন্তু এখানে পূরণ হয় নাই, তাই আমরা এখানে বললাম কি n = 0। এখন আমরা এখানে লিখছিলাম যে n = যদি 0 হয়, n = 0 হলে তোমার মানটা আসতেছিল 4 × 0 + 2 = 2, দুইটা ইলেকট্রন। তাহলে দেখো n = 0, ইলেকট্রন দুইটা, তাহলে এই শর্ত মানছে। আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে প্রথম শর্তটা গঠন কাঠামোটা চাকরিক, 4n+ সংখ্যক ইলেকট্রনও কিন্তু আছে। 3 নম্বর যে শর্তটা ছিল পাই ইলেকট্রন সমূহকে সঞ্চরণশীল হতে হবে। এইখানে এই ইলেকট্রন কিন্তু সঞ্চরণশীল নয়, দুইটা ঘর ফাঁকা থাকার কারণে সেই কিন্তু এখানে এবার ওইভাবে মুভ করতে পারে না, ইলেকট্রন সঞ্চরণশীল নয়। যেহেতু ইলেকট্রন সঞ্চরণশীল নয় তাই এইটাও অ্যারোমেটিক যৌগ নয়। কিন্তু সাইক্লোপ্রোপিন যদি আমরা আয়ন নেই, সাইক্লোপ্রোপিন আমরা কি করলাম, এখানে আয়ন নিলাম, এটা হচ্ছে আমাদের সাইক্লোপ্রোপিন আয়ন। সাইক্লোপ্রোপিন আয়ন, দেখো এই সাইক্লোপ্রোপিন আয়ন এটা কিন্তু আবার অ্যারোমেটিক যৌগ। কেন? কারণ প্রথম শর্ত চাকরিক, সেটা মানছে। দ্বিতীয় শর্ত 4n+ সংখ্যক পাই ইলেকট্রন আছে। যখন সেটা আয়ন হয়ে যায়, আয়ন হয়ে যাওয়ার ফলে কিন্তু এই ইলেকট্রনগুলো সে কি করতে পারে, ইলেকট্রনগুলো সে মুভ করতে পারে বা ইলেকট্রন সঞ্চরণশীল হয়। যখন ইলেকট্রন সঞ্চরণশীল হয় তখন সে কিন্তু কি হয়ে যায়, তখন সে হয়ে যায় তোমার একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে আমাদের আলোচনার যে মূল বিষয়বস্তুটা ছিল যে কোন যৌগগুলো অ্যারোমেটিক, কোন যৌগগুলো অ্যারোমেটিক নয়, আশা করি তোমরা তার কিছুটা হলেও বুঝতে পেরেছো। এখন তোমরা এগুলো প্র্যাকটিস করবে, আর যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে সেখানে আনসার দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে এবার দেখো যে একটি যৌগ যেভাবে দেওয়া হোক না কেন, আমাদের কোন যৌগটা অ্যারোমেটিক, কোন যৌগটা অ্যারোমেটিক নয়, এই যে আমাদের যে বিশদ আলোচনায় মানে আজের টপিকটা পড়ে সেটা তোমরা মূল টপিকটা পড়বা, মূল বেসিকটা পড়বা। যদি এইভাবে পড়ো তাহলে বিশ্বাস করো কেমিস্ট্রি কোনো দিন, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি কোনো দিনে কঠিন মনে হবে না, দেখা যাবে যে একদম সহজ লাগবে আমাদের কাছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এই যে অ্যারোমেটিক যৌগগুলো আমরা পড়লাম, যে তোমরা এই শর্তগুলো একটু দেখবে। এর মধ্যে বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। বেনজিন নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো কথা হয়, যে বেনজিনের একটি অসম্পৃক্ত যৌগ। এর অসম্পৃক্ততা হচ্ছে আমাদের বিশেষ ধরনের অসম্পৃক্ততা, সাধারণ অসম্পৃক্ততা নয়। আমরা আজকে এই কোশ্চেনটা একটু আলোচনা করে আসি। এটা কিন্তু আমাদের পরীক্ষায় সরাসরি কোশ্চেন আসে যে বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ এবং এর অণুতে 3টি দ্বিবন্ধন বিদ্যমান, তা বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করো। তোমরা লেখো কোশ্চেনটা। বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ এবং এর অণুতে 3টি দ্বিবন্ধন বিদ্যমান। দ্বিবন্ধন বিদ্যমান। দেখো এই কোশ্চেনটা আমাদের সরাসরি একদম মানে আমাদের পরীক্ষায় আসে, সৃজনশীল পরীক্ষা সরাসরি আমাদের আসে। তাহলে আমরা এটা প্রমাণ করছি। 1 নাম্বার লিখলাম হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন। আচ্ছা দেখো আমরা কি করলাম, এখানে 1 অণু বেনজিন আমি এইভাবে লিখলাম, এর সাথে আমরা 3 অণু হাইড্রোজেন যুক্ত করলাম নিকেল প্রভাবকের উপস্থিতিতে। তখন দেখা যায় তোমার এটা এইরকম হয়ে যায়, ভিতরে যে বন্ডগুলো থাকে বন্ডগুলো কিন্তু আর এখানে থাকে না। অর্থাৎ 1 অণু বেনজিনের সাথে 3 অণু হাইড্রোজেন যুক্ত হয়ে এইটা হয়ে যায় সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। আচ্ছা দেখো 3টা বন্ড থাকলে সেটা হচ্ছে বেনজিন। বেনজিনের গঠন কিন্তু কোনো বন্ধন ভিতরে নেই, তাই সেটা হচ্ছে সাইক্লোহেক্সেন। এক্ষেত্রে কয় অণু হাইড্রোজেন যুক্ত হয়েছে? তোমরা বলবে অবশ্যই স্যার 3 অণু হাইড্রোজেন যুক্ত হয়েছে।
2 নম্বর অপশনে আমরা যাব হচ্ছে হ্যালোজেন সংযোজন। হ্যালোজেন সংযোজন। দেখো আমি আবার নিলাম এখানে বেনজিন, যে আমি একটু এখন গাঠনিক সংখ্যা আকারে দেখাই। CH 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 CH, আমরা এখানে নিলাম আরেকটা CH, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, প্লাস 3 অণু হ্যালোজেন অর্থাৎ ক্লোরিন যুক্ত হয়ে এখানে যুক্ত হওয়ার সময় সেখানে দেখো C C C C C C 6টা হাইড্রোজেন তো এখানে আছে, সাথে আরও 3 দুগুণে 6, 6টি ক্লোরিন যুক্ত হয়ে এসে, তাহলে আমরা এগুলোকে লিখতে পারি এইভাবে: একটা হাইড্রোজেন একটা Cl, একটা হাইড্রোজেন একটি Cl, একটি হাইড্রোজেন একটি Cl, একটি হাইড্রোজেন একটি Cl, প্রত্যেকটা কার্বনে একটি হাইড্রোজেন একটি Cl, একটি হাইড্রোজেন একটি Cl, অর্থাৎ আমাদের এই যৌগটি উৎপন্ন হয়। এটা হচ্ছে বেনজিনের সাথে আসছে 6টা ক্লোরিন, তার মানে এর নামটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড, যেটার বাণিজ্যিক নামটা হচ্ছে গ্যামাক্সিন। বাণিজ্যিক নামটা কি? গ্যামাক্সিন। আচ্ছা দেখো এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওজন সংযোজন। ওজন সংযোজন, আমি ওজন সংযোজনটা দেখাচ্ছি না, কারণ আমরা এর পরের ক্লাসটাতে আমরা পড়বো ওজোনাইড গঠন বা ওজোনোলাইসিস যে বিক্রিয়া সেটা আমরা পড়বো এর পরের ক্লাসটাতেই। তো সেখানে আমি তোমাদেরকে এই ওজনীকরণ বিক্রিয়াটা আমি তোমাদেরকে দেখাবো। এটা খুব সহজে, খুব টেকনিক্যালি খুব সহজে শেখা যায়। তো আমি ওইটা এখানে দিচ্ছি না, আমি দুইটা দিয়েই টপিক দিয়ে আমরা আলোচনা শেষ করছি। এখানে দেখো যে 2 ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক অণু বেনজিনের সাথে 3 অণু হাইড্রোজেন এবং কি 3 অণু ক্লোরিন যুক্ত হয়েছে। যেহেতু প্রতি ক্ষেত্রেই এক অণু বেনজিনের সাথে 3 অণু হাইড্রোজেন এবং 3 অণু ক্লোরিন যুক্ত হয়, আর এটি প্রমাণ করে যে বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ এবং এর অণুতে 3টি দ্বিবন্ধন বিদ্যমান। 3 অণু যুক্ত হয়েছে বিধায় আমরা বলতেছি এখানে 3টি দ্বিবন্ধন বিদ্যমান আছে। ব্যাস, তোমরা এই বিক্রিয়াগুলো দেওয়ার পরে শেষে তোমরা ফিনিশিংটা এইভাবে দিয়ে আসবে। আশা করি তোমরা এখানে ফুল মার্কসই পাবে। আর বেনজিনের যে ওজনীকরণ বিক্রিয়াটা সেইটা তোমরা এখানে দিয়ে দিতে পারো, আর এইটা আমি তোমাদেরকে আগামী ক্লাসে দেখাবো ওজনীকরণ বিক্রিয়ার মধ্যে। সেখান থেকে তোমরা এই কোশ্চেনটার আনসার আবার পেতে পারো। তবে কেউ যদি মনে করো যে না স্যার আমি জাস্ট এই দুইটা দিয়ে দেখাই দিব যে বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ এবং এর অণুতে 3টি দ্বিবন্ধন বিদ্যমান, ব্যাখ্যা করো, তাহলে আমরা কি করব? হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটা দিব এবং হ্যালোজেন সংযোজন বিক্রিয়াটা দিব। দেওয়ার পর শেষে লিখে দিব যেহেতু প্রতি ক্ষেত্রে এক অণু বেনজিন 3 অণু হাইড্রোজেন এবং 3 অণু হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, তাই বলা যায় বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ এবং এর অণুতে 3টি দ্বিবন্ধন বিদ্যমান। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের আমরা যে পড়াগুলো আজকে পড়লাম যে অ্যারোমেটিক যৌগটা কি, কাকে বলে, কোনগুলো অ্যারোমেটিক যৌগ কোনগুলো অ্যারোমেটিক যৌগ নয়, ঠিক আছে, এবং বেনজিনের যে অসম্পৃক্ততাটা, যেটা কোশ্চেন আমাদের পরীক্ষা সরাসরি আসে যে বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ এবং এর অণুতে 3টি দ্বিবন্ধন বিদ্যমান, সেই কোশ্চেন আমরা আলোচনা করলাম। আরেকটা বিষয় একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে বেনজিনের অসম্পৃক্ততা হচ্ছে বিশেষ ধরনের। বিশেষ ধরনের বলতে আমরা কি বুঝি, স্বাভাবিকটা কি আর বিশেষটা কি? শোনো, সংযোজন বিক্রিয়াটা যদি আমরা দেখি যে অ্যালকিনের ক্ষেত্রে সাধারণভাবে যেমন অ্যালকিন ইথিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে, অ্যালকিন সমূহ বেয়ার পরীক্ষা দেয় বা ব্রোমিন দমন পরীক্ষাটা দেয়, কিন্তু এইটাও অসম্পৃক্ত যৌগ, অ্যালকিন অসম্পৃক্ত যৌগ, কিন্তু বেনজিন কি করে না, তোমার এই বেয়ার পরীক্ষা বা ব্রোমিন দমন পরীক্ষাটা এই পরীক্ষাগুলো দেয় না, কিন্তু বেনজিন কি করে আবার এই পরীক্ষাগুলো দেয়। এই জন্য বলা হয় বেনজিনের অসম্পৃক্ততা হচ্ছে একটা বিশেষ ধরনের। ঠিক আছে, তারপরেও যদি কারো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি এইগুলো নিয়ে দরকার পড়লে আবার নতুন করে ভিডিও তৈরি করে তোমাদের জন্য আমি আপলোড করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।